সরকারের কাছে আমরা প্রত্যাশা করি আসলে এই নীতি সহায়তাটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত। অনেক সময় আমাদের একটা পণ্য খালাস করতে অনেক দীর্ঘ সময় লাগে, আমাদের পরে ড্যামেজ চলে আসে 2019-এ, এরপরে করোনা আরম্ভ হলো, যখন একটু ঘুরে দাঁড়াবো, এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তবু আমাদের চ্যালেঞ্জে থাকতে হয়। পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত নিয়ে। আমাদের সঙ্গে আছেন ইলেকট্রোমার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল আফসার। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। জনাব নুরুল আফসার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকেও, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই যদি বলতেন যে বাংলাদেশে এই ইলেকট্রনিক্স খাতটার বিকাশটা, সময়কালটা, এবং সেখানে আপনারা কিভাবে শুরু করলেন, আপনারা কবে নাগাদ শুরু করলেন, আপনাদের শুরুর গল্পটা একটু জানান। ইলেকট্রনিক্স খাত তো বাংলাদেশে 1970-75 পর থেকে বাংলাদেশে একটু চাহিদা সৃষ্টি হয়েছে, এবং আমরা আমাদের ব্যবসাটা শুরু করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নওয়াজ সেলিম, উনি 1980 সালে এই ব্যবসা শুরু করেন স্বল্প পুঁজি দিয়া। তখন আমাদের বাইরে থেকে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, টিভি, এসি এবং অন্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট সিঙ্গাপুর, হংকং, এসব জায়গা থেকে আমরা তখন সোর্সিং করে নিয়ে আসতাম, এবং এগুলো উনি হোলসেলে বিক্রি করতো। ছোট একটা শুরুটা মূলত হোলসেল দিয়ে চিটাং একটা ছোট অফিস ছিল, এই অফিসে আমরা তখন উনি এই ব্যবসাটা শুরু করে, এবং এই ব্যবসার পরে আমরা আস্তে আস্তে আমাদের আরও সহোদর 3 ভাই, ওনার এই সহোদর 3 ভাই, আমরা মোট 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে উনি প্রথমে আরম্ভ করি, এরপরে আমরা আস্তে আস্তে বাকি সহোদর 3 ভাই পর্যায়ক্রমে জয়েন করি এই কোম্পানিতে, এবং এইভাবে আমাদের ব্যবসাটা শুরুর দিকে অনেক প্রতিকূলতা ছিল। এটা ব্যবসা করতে গেলে আসলে চ্যালেঞ্জ নিতে হয়। আপনাদের তাহলে ব্যবসার অপারেশনটা পরিচালনার শুরুটা আসলে চিটাগাং থেকে? জি, আমাদের চট্টগ্রাম তো বন্দর নগরী, অনেক উদ্যোক্তা ওখান থেকে উঠে এসেছেন। আপনার ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক অবস্থান কি আসলে এই উদ্যোক্তা হওয়ার পেছনে কোনো ভূমিকা রেখেছে কিনা? অবশ্যই, এটা যেহেতু আমাদের আঞ্চলিকতার কারণে আমাদের বাড়ি হলো ফেনী, আর আমরা যেহেতু ফেনী থেকে চট্টগ্রাম খুব কাছাকাছি, তো আমাদের পড়াশোনা বা বড় হয়ে ওঠা চট্টগ্রামে। তো চট্টগ্রামে যেহেতু বন্দর, সেইভাবে আমাদের এই বিজনেসটা আসলে শুরু করা। আমার বড় ভাই যখন শুরু করছে, ওনার এক হংকংয়ের ফ্রেন্ডের সাথে প্রথম পরিচয় হয়, এরপরেই দেখলো যে আসলে এই ব্যবসা করা যায়, যেহেতু ইলেকট্রনিক্স খাত বাংলাদেশে একটা নতুন সম্ভাবনাময় হয়ে উঠছে, এবং মানুষের চাহিদা বাড়ছে দিন দিন এই ইলেকট্রনিক্স জগৎ নিয়ে। তো সেই জন্য উনি ইলেকট্রনিক্সকে বেছে নিল যে আমরা ইলেকট্রনিক্সের ব্যবসা করব, এবং আমাদের যেন বিদেশি ভালো ব্র্যান্ড এবং মানসম্পন্ন পণ্য আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, সেই উদ্দেশ্যে, এবং স্বপ্ন ছিল অনেক বড়, সেটা নিয়ে উনি কাজ করছে। শুরুর দিককার সেই প্রতিকূলতাগুলো সম্পর্কে একটু বলেন। আপনি বলছিলেন যে কিছু চ্যালেঞ্জ শুরুর দিকে ছিল, নানা প্রতিকূলতা ছিল, সেই বিষয়গুলো একটু কেমন ধরনের চ্যালেঞ্জ আপনার? চ্যালেঞ্জ ছিল, প্রথম ছিল যে পুঁজি স্বল্পতা। তো এর ভিতরে যেহেতু নতুন ব্যবসা, তখন বিভিন্ন ব্যাংক থেকে ফাইন্যান্স নেওয়া বা এগুলি তখন সহজসাধ্য ছিল না আর কি। তো তবে ধন্যবাদ সবাইকে যে আমাদেরকে সহযোগিতা করছে, ব্যাংকিং সেক্টর বা সরকারের বিভিন্ন সংস্থা, কাস্টমস, এনবিআর যারা আছেন, সবাই সহযোগিতা করছে। এই সহযোগিতার কারণে আমাদের এই ব্যবসাটা আমরা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য সবাইকে ধন্যবাদ। দিন নিয়ে হয়তোবা ব্যবসা করেছেন, কিন্তু খেলাপি হননি। এই সাফল্যটা কীভাবে? আমরা সবসময় চেষ্টা করি আমাদের এর মধ্যে, আয়ত্তের মধ্যে যেন থেকে সেটা ব্যবসাটা পরিচালনা করা। ব্যাংক থেকে আমাদের মেন্টালিটি হচ্ছে আমরা ব্যাংক থেকে টাকা নিব, ব্যবসা করব, আবার ব্যাংকের টাকাটা ফেরত দিব। সবসময় চেষ্টা করি ব্যাংকের টাকাটা আমার ব্যবসা করার সাথে সাথে ব্যবসার প্রফিট আসা হোক আর লস হোক, যেটা হোক, ব্যাংকের টাকাটা যত দ্রুত ব্যাংকে জমা দিতে পারবো, এটাই আমাদের মূল মন্ত্র, যে আমরা সবসময় ব্যাংকের টাকাটা সাথে সাথে সময় মতো যেন আমরা ফেরত দিতে পারি, সেই চেষ্টা সবসময় আমরা রাখি। আপনাদের প্রোডাক্ট যেগুলো পণ্য বাজারে আছে, সেসব পণ্যের প্রযুক্তিগত কোন বিশেষত্বকে আপনারা গুরুত্ব দিচ্ছেন বর্তমানে? আমরা প্রথমে যখন ব্যবসা শুরু করলাম, বললাম আমরা ইলেকট্রনিক্স নিয়ে, যখন আমরা আমাদের কাস্টমারদের, গ্রাহকদের মানসম্পন্ন পণ্য দেওয়া নিয়ে আমরা স্থির করলাম যে আমরা গ্রাহকদের, আমাদের যারা কনজিউমার আছে তাদেরকে আমরা ভালো ব্র্যান্ড এবং ভালো প্রোডাক্ট এবং প্রতিযোগিতামূলক মূল্যে দিব। তো সেই নিয়ে আমরা কাজ করছি। তো এই কাজের মধ্যে আমরা যেগুলি অনেকগুলি বিষয় আছে, যে আমাদের অনেক প্রতিকূলতা ছিল, যেগুলো বললাম। আমরা যখন হোলসেল করতাম, হোলসেলের পরে যখন আমরা কিছু ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতে শুরু করলাম, সেটা ছিল আমাদের 1998 দিকে। আমাদের বাংলাদেশে যেহেতু ইলেকট্রনিক্স খাত আরও বড় হচ্ছে,
সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে অনেকগুলি বিদেশি ব্র্যান্ড আছে, পাশাপাশি আমরা যদি আরও কিছু কনজিউমারকে আরও কিছু সুবিধা দিতে পারি, সাশ্রয়ী মূল্যে প্রতিযোগিতা মূল্যে দিতে পারি ভালো কোয়ালিটির প্রোডাক্ট, তখন আমরা চায়না থেকে সোর্সিং করলাম কঙ্কা ব্র্যান্ড। যেহেতু কঙ্কা ব্র্যান্ড যখন আমরা চায়না দেখলাম যে সবগুলি, আমরা যখন চায়না গেলাম সবগুলি হোটেল, বড় বড় যত হোটেল আছে সবগুলিতেই কঙ্কা টিভি লাগানো। তো আমাদের তখন স্বপ্ন জাগলো যে না, এটা তো বাংলাদেশে মনে হয়, যেহেতু কোয়ালিটি ভালো, সব দিক দিয়ে ভালো এবং প্রাইসের দিক থেকে সাশ্রয় মনে হচ্ছে, তখন আমরা এগুলি বাংলাদেশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্রতিযোগিতা ছিল যে এখানে সবাই চায়নার প্রতি একটা অনীহা ছিল তখনকার সময়। তো আমরা তখন কনজিউমারদেরকে আমরা এনশিওর করলাম কোয়ালিটি ভালো এবং বেটার সার্ভিস, এটা নিয়ে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণে আমরা সেই জন্য তখন বাংলাদেশে ওয়ারেন্টি বা গ্যারান্টি যাই বলেন সেটা চালু করলাম আমরা। তখন ছিল ওয়ারেন্টির এরকম কোনো ছিল না যে পণ্য কিনলে সেবা পাবে বা পণ্য নেওয়ার পরে ওয়ারেন্টি থাকবে, এটা আবার কোনো প্রবলেম হলে ওনারা রিপ্লেস করবে। তো আমরা বললাম যে আমরা 5 বছরের গ্যারান্টি দিলাম এই প্রোডাক্টের মধ্যে, যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা দায়িত্ব নেব, আপনাকে বিনা খরচে আমরা আবার সেটা রিপ্লেস করে দেব। তো এইভাবে আমরা আমাদের গ্রাহকদের কাছে আমরা আস্থা পেলাম। আস্তে আস্তে আমরা আমাদের যারা ডিস্ট্রিবিউশনে আমাদের ছিল, আমাদের পার্টনার যারা ছিল, ডিলার যারা ছিল, তাদের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের প্রোডাক্টগুলি পৌঁছাতে সক্ষম হই। এবং সেই জন্য আমরা ওনাদেরকেও, আমাদের পার্টনার যারা ছিল, যারা আছেন এবং ডিলার যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই ওনাদের এই সহযোগিতার জন্য। আর আমরা সবসময় একটা আমাদের থাকে যে কনজিউমারের কী প্রয়োজন, সেই প্রয়োজনগুলি বিবেচনা করে আমাদের প্রোডাক্টগুলি আমরা সেভাবে আমাদের পোর্টফোলিওতে নিয়ে আসি। তো আমরা যখন প্রথমে কঙ্কা নিয়ে আসলাম আমাদের পোর্টফোলিওতে, ইলেকট্রোমার্টের পোর্টফোলিওতে, এরপরে আমরা নিয়ে আসলাম গ্রি এয়ার কন্ডিশন, তারপরে আমাদের নিজেদেরই একটা ব্র্যান্ড হাইকো। তো যেগুলি ছিল কঙ্কা যখন নিয়ে আসলাম তখন বাজারে টিভির প্রাইস ছিল অন্য অন্য ব্র্যান্ডের প্রায় 30,000-এর কাছাকাছি, আমরা সেটা নিয়ে আসলাম মাত্র 12,000 টাকা। তো এই বিশাল গ্যাপ, তখন অনেকগুলি চ্যালেঞ্জের মধ্যে ওটা ছিল যে আমাদের পাশাপাশি যারা অন্য ব্র্যান্ড বিক্রি করতো ওনারা বলতো এটা এই কালার দেখা যাবে না, এখন দেখা যাচ্ছে এটা আসলে বাসা নেওয়ার পরে কালার দেখতে পারবেন না, এটা মানে ফেক একটা জিনিস। তো আমরা তখন 2000 সালে বাণিজ্য মেলা ছিল, 2000 সালে ওয়ার্ল্ড কাপও ছিল আমার মনে হচ্ছে, এরকম একটা ওয়ার্ল্ড কাপ সিজন ছিল খুব। 99-এ আমরা মনে হয় বাণিজ্য মেলায় আমাদের স্টল নিলাম, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তখন আমাদের প্রোডাক্ট যখন ডিসপ্লে করলাম, সবাই যখন দাম দেখে এখানে মাত্র 12,000 টাকা, পাশাপাশি অন্য টিভি 28 থেকে 30,000 টাকা, তখন সবাই আমাদের এখানে আসে, আবার ওই দোকানে ওই স্টলে যায়। তো ওনাদেরকে বলে যে এটা কেন এত দাম, আপনাদের এত কম? তো বলে যে ওইটাতে কালার আসলে দেখা যাবে না। তো আমরা চ্যালেঞ্জ করলাম, আপনি নেন, সমস্যা নেই, আর আমরা তো ওয়ারেন্টি দিচ্ছি, কোনো প্রবলেম হলে আপনি আমাদেরকে ফেরত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে আমাদের গ্রাহকরা আস্থা পেল। এবং তখন এই কম মূল্যের কারণে আমাদের তখন একটা ওয়ার্ল্ড কাপ ছিল, ওয়ার্ল্ড কাপে আমাদের টিভি যখন মানে এরকমও সময় ছিল যে মানুষ, লোকজন, আমাদের কনজিউমাররা কিউতে দাঁড়াইয়া টিভি কিনতে হয়েছে তখন সময়। এরপরে আমরা পাশাপাশি এই কঙ্কার অন্যান্য প্রোডাক্ট, ফ্রিজ এবং হোম অ্যাপ্লায়েন্সগুলি আমরা আমাদের পোর্টফোলিওতে যোগ করলাম। এগুলিও আমরা মানসম্পন্ন পণ্য এবং কোয়ালিটি এনশিওর করা এবং আফটার সেল সার্ভিস, এটা আমরা সবসময় আমরা এনশিওর করি যে আমাদের কাস্টমারের যেন পণ্য কেনার পরে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয়, কোনো অসুবিধা না হয়, সেই দিকে আমরা সবসময় খেয়াল রাখি। এরপরে যে আমাদের দেশে এয়ার কন্ডিশন ছিল একটা বিলাসিতা পণ্য, তো আমরা তখন চিন্তা করলাম যে এয়ার কন্ডিশনকে কীভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে মানুষের কাজ দূরগ্রামে পৌঁছানো যায়। তখনই আমরা নিয়ে আসলাম গ্রি এয়ার কন্ডিশন, সেটা ছিল 1999 সাল। তো তখন গ্রি এয়ার কন্ডিশনও একই রকমভাবে আমরা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছালাম যে আমাদের কোয়ালিটি এনশিওর করলাম এবং আমাদের আফটার সেল সার্ভিস সে এনশিওর করলাম। আমাদের এই পণ্যটিতে আমরা সে একই রকম 5 ইয়ার্স ওয়ারেন্টি তখন শুরু করলাম। বাংলাদেশে কোনো এয়ার কন্ডিশন তখন গ্যারান্টি দিচ্ছিল না, আমরা 5 ইয়ার্স দিয়া তখন শুরু করার পরে তখন গ্রাহকরা আমাদের আস্থা পেলো যে না, আমাদের প্রোডাক্টটা কিনলাম, গ্যারান্টি আছে, কোনো প্রবলেম হলে তো ওনারা সার্ভিস দিবে বা ওয়ারেন্টি আছে, আমার এক্সচেঞ্জ হবে। তো এইভাবে আমাদের যাত্রাটা শুরু। আজকের দিনে আমরা বাংলাদেশে আমরা একটা ভালো পজিশনে এয়ার কন্ডিশন এবং আমাদের ইলেকট্রনিক্সের অন্যান্য আইটেম, টিভি, ফ্রিজ, আমাদের ইলেকট্রনিক্স বা এই যে হোম অ্যাপ্লায়েন্সেস, এই টোটাল সেক্টর কোনো স্টাডি করা মার্কেট সাইজ কি ধারণা দিতে পারেন? 45 crore
1000 crore হতে পারে। 45,000 কোটি টাকার এর market। মধ্যে আমি যদি আপনাদের অংশ, আপনাদের স্টেক কিরকম মার্কেট শেয়ার? মার্কেট শেয়ারে আমরা এসিতে আমরা শীর্ষস্থান দখল করে আছি, টপ স্থানে আছি। আর আমাদের কঙ্কা টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনও এটা আমরা ভালো একটা অংশ আমরা দখল করে আছি। ম্যানুফ্যাকচারিংয়ে কেন আসতে চাইলেন এবং এই যে ব্র্যান্ডগুলো নিয়ে আসলেন সেগুলো প্লেসমেন্ট কীভাবে করলেন, সেগুলো এস্টাবলিশ কীভাবে করলেন, সেই গল্পটা একটু। যেটা আমরা ম্যানুফ্যাকচারিং আসলাম, যে আমাদের দেশে যেহেতু সরকার একটা বিভিন্ন সময় আমাদের টেরিফ অনেক বেশি ছিল যখন আমরা কমপ্লিট নিয়ে আসতাম, তো এরপরে আমরা আমদানি করার ক্ষেত্রে তখন আমরা প্রথমে আসলাম আমরা এসকেডিতে নিয়ে আসতাম। সেটা হলো 2000 সালের দিকে, আমরা 2003-04 দিকে আমরা এসকেডি ফ্যাক্টরি করলাম। তো আমরা সেগুলি এসকেডি আকারে নিয়ে আসতাম। এরপরে আমরা 2019-এ আমাদের সোনারগাঁয়, নারায়ণগঞ্জে আমাদের কঙ্কার সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা একটা ফ্যাক্টরি করলাম রিফ্রিজারেটর, ফ্রিজের টেকনোলজির জয়েন্ট ভেঞ্চার। মানে ওদের সবগুলি চায়নার প্রযুক্তি এবং ইউরোপিয়ান প্রযুক্তি মেশিন, এবং পাশাপাশি ওনাদের যে R&D, যেহেতু আমাদের দেশে যেহেতু এই ইলেকট্রনিক্স জগৎটা নতুন, সব মিলে ওনাদের R&D, আমাদের দেশের ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই, বাংলাদেশের পরিবেশের সাথে বা বাংলাদেশের কনজিউমারের যে চাহিদা সেইগুলি মাথায় রেখে পণ্য উৎপাদন শুরু করলাম। এটা কত সালের? এটা ছিল 1999 সালে। আমাদের ফার্স্ট আমরা রিফ্রিজারেটর ফ্যাক্টরি করলাম, ফ্রিজ ফ্যাক্টরি। এরপরে 2000 সালে আমরা গ্রিস সাথেও একই রকমভাবে কোলাবোরেশনে জয়েন্ট ভেঞ্চার আমরা করলাম এয়ার কন্ডিশন ফ্যাক্টরি। হাইকো এটা আমাদের নিজেদের ব্র্যান্ড। তো আমরা ওই যেহেতু দুইটা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছিলাম, তো আমাদের নিজেদের ইঞ্জিনিয়ার, আমাদের যারা প্রকৌশলী আছে এবং আমরা নিজেরাই এটা করলাম যে এটাতে আমরা কেউ আরও ডেভেলপ করা যায়। যেহেতু আমরা টেকনোলজি ট্রান্সফার শিখলাম, অনেক কিছু শিখলাম চায়নার সাথে ইউরোপিয়ানের সাথে, তখন আমরা নিজেরাই একটা ব্র্যান্ড রেডি করে আমাদের প্রোডাক্টগুলো আমরা ডিজাইন করলাম বাংলাদেশে, মানে যেটা আমরা বলি অ্যাফোর্ডেবল প্রাইস বা একটু ভালো পণ্য কিন্তু দামটা সাশ্রয়ী মূল্যে। আপনাদের এই যে মার্কেট পজিশনিং, আপনারা একটি পণ্যের ক্ষেত্রে আপনারা শীর্ষ অবস্থানে আছেন, আপনাদের মূল পয়েন্টটা কি আসলে কম মূল্য বা সুলভের বিষয়টা কি ছিল? না, অবশ্যই না। সস্তা মূল্য হলে যে কিনবে এরকম না, সস্তা না। আমরা বলছি প্রতিযোগিতামূলক মূল্য, যে পণ্য বাজার আছে তাদের থেকে প্রতিযোগিতা মূল্য, এবং পাশাপাশি আমাদের গ্রাহকরা যে আমাদের এই প্রোডাক্টগুলি চুজ করেন বা ওনারা নেন, আমাদের উপর আস্থা রাখেন, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ। ওনারা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস এনশিওর দেখেই ওনারা আমাদের প্রোডাক্টগুলি কিনে, এবং এই কারণে আমাদের এই শীর্ষস্থানে আমরা আছি। এবং আমাদের সারা বাংলাদেশে প্রায় 4,500 টেকনিশিয়ান আছে, যারা প্রত্যন্ত অঞ্চলে মিলায়া 24 আওয়ার্সের মধ্যে আমাদের গ্রাহকদের যদি কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম হয়, সেই সার্ভিস দেওয়া আমরা। আমাদের সাথে আছে যারা আমাদের কিছু আছে আমাদের নিজেদের টেকনিশিয়ান, আর কিছু আছে আমাদের মানে অন জবে আমরা কল করি, এরকম তারাও কিন্তু আমাদের মতো টেকনিশিয়ান, আমাদেরকে ট্রেন করে নিতে আগে। আমরা সবাইকে প্রতি বছরে আমাদের একটা ইনস্টিটিউট আছে, আমরা সেটা ইলেকট্রোমার্ট টেকনিক ইনস্টিটিউট, সেটার মাধ্যমে আমরা সবাইকে কিন্তু আমাদের আছে সার্ভিস করে পিপল আছে, তাদেরকে আমরা প্রতি বছরে ট্রেনিং করাই, এবং নতুন নতুন টেকনোলজি যে আসে, প্রতি বছরতে নতুন নতুন টেকনোলজি আসে ইলেকট্রনিক্সে, এই টেকনোলজিগুলি আমরা তাদেরকে শিখাই এবং অ্যাডাপ্ট করার জন্য কাস্টমার বাসায় যেন গেলে কোনো প্রবলেম না হয়, যেন সার্ভিস দিতে পারে দ্রুত, সেই নিয়ে আমরা কাজ করি। আর আমাদের নিজেদের আছে, আমাদের সাথে জড়িত আমাদের এই ফ্যাক্টরি, সার্ভিস, সেলস, ডিস্ট্রিবিউশন সব মিলে আমাদের নিজেদের আছে 3000, এবং অতভাবে সব মিলে আমাদের এই ইলেকট্রোমার্ট পরিবারের সাথে এখন 7,500 লোক জড়িত আছে। দ্বিতীয় প্রজন্ম নিশ্চয়ই ব্যবসায় সম্পৃক্ত হয়েছে। এই রূপান্তরটা আসলে কিভাবে করছেন, কি ধরনের পরিবর্তন আসছে, ট্রানজিশন পিরিয়ডটা কেমন? আমাদের পরিবারের সদস্য নতুন সেকেন্ড জেনারেশন অলরেডি চলে আসে, তো ওরা এই ব্যবসার সাথে নতুনভাবে যেহেতু যুক্ত হয়েছে, যেহেতু নতুন প্রজন্ম, ওরা সব ডাটা ড্রিভেন বা আমাদের এই আফটার সেল সার্ভিসে আরও কীভাবে ডিজিটালাইজ করা যায় বা আমাদের ডিস্ট্রিবিউশন ডিজিটালাইজ, সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এইভাবে আমরা ট্রান্সফার হচ্ছে আস্তে আস্তে। আপনাদের নতুন কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে একদম সাম্প্রতিক কোনো পরিকল্পনা, নতুন কোনো পরিকল্পনা? না, আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, আমরা তো প্রতিনিয়তই সেখানে আমাদেরকে নতুন নতুন টেকনোলজি বা নতুন ক্যাপাসিটি বিল্ড আপের জন্য অনেকগুলি প্রতি বছর আমাদের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে।
এবং অনেকগুলি আমরা নতুন নতুন আরও প্রোডাক্ট নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, যে আমরা হোম অ্যাপ্লায়েন্সেস বা অন্যান্য আইটেমগুলি, অনেকগুলি আইটেম আছে, সবগুলি এখানে ম্যানুফ্যাকচার করার জন্য আমরা চেষ্টা করছি। তো সেই জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু প্রতি বছর আমরা এই সেক্টরে আমাদের এই ম্যানুফ্যাকচারিং আমরা নতুন নতুন ইনভেস্টমেন্ট আসছে, বিনিয়োগ করছি। কি ধরনের নীতিগুলো থাকলে আপনারা এই যে কন্টিনিউয়াসলি একটা ট্রান্সফরমেশন ইনভেস্টমেন্টের মাধ্যমে যে এগিয়ে যাচ্ছেন, কি ধরনের নীতি কৌশল আপনারা প্রত্যাশা করেন সরকারের কাছ থেকে? সরকারের কাছে আমরা প্রত্যাশা করি আসলে নীতি সহায়তাটা দীর্ঘমেয়াদী হওয়া উচিত। আমাদের দেশে আমরা যখন ফার্স্টে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে গেলাম, এর আগেও 2010 সালে এই একটা আমাদের ইলেকট্রনিক্সের জন্য একটা সারো জারি হলো, যেখানে 1 বছর মেয়াদি, মানে এই করলে আপনি এই বেনিফিট পাবেন, এটা ম্যানুফ্যাকচারিং করলে এইটুকু পাবেন। তো এটা ছিল 1 বছর। এরকম 1 বছর করে করে ওনারা 2000 প্রায় 19-20 পর্যন্ত নিয়ে গেল। তো এই জন্য আমরা কিন্তু আমাদের ইচ্ছা ছিল, আমাদের স্বপ্ন ছিল আমরা আরও আগে, যেহেতু আমরা বাংলাদেশে 1980 সাল থেকে ইলেকট্রনিক্স ব্যবসা করি, তো আমাদের আশা ছিল, আমাদের স্বপ্ন ছিল আমরা বাংলাদেশে বিদেশি ব্র্যান্ড প্রতিষ্ঠিত এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য বাংলাদেশে উৎপাদন করব। তো এই 1 বছর মেয়াদী নীতি সহায়তার কারণে আমরা কিন্তু তখন প্রতিবারে বাধাগ্রস্ত হচ্ছি, আচ্ছা করব না, এরকমভাবে আমরা প্রতিবারে ট্রাই করার পর আবার পিছনে হচ্ছি, যেহেতু ওই সুবিধাটা 1 বছরের জন্য। এখন আমি যদি ইনভেস্টমেন্ট করি, আসলে যে কোনো বিজনেস ম্যানুফ্যাকচারিংয়ে তো 1 বছরে ROI আসা ইম্পসিবল। সেখানে 5 থেকে 10 বছর বা 8 বছর লাগে। তো সেখানে আমি 1 বছর মেয়াদি আমি যদি আজকে ইনভেস্টমেন্ট করলাম, আর এটা ইলেকট্রনিক্স খাতে ইনভেস্টমেন্টটা অনেক বড়, হিউজ ইনভেস্টমেন্ট। তো এখানে ইনভেস্টমেন্ট করলে আমি যদি 1 বছর পরে এটা যদি সরকার যদি না রাখে, তাহলে আমি তো লুজার হবো, বা আমি ব্যাংকের টাকাটা কীভাবে দেবো? ব্যাংক থেকে তো আমাকে লোন করতে হবে। এই বিষয়ে মাথায় রেখে আমরা কিন্তু অনেকদিন যাই নাই। পরবর্তীতে আমরা না বললাম যে আর অপেক্ষা করা যাবে না, তখন আমরা শুরু করলাম। শুরু করার পরে এখনও নীতি সহায়তা আছে, কিন্তু আমরা চাই সরকার যেন সেটাকে দীর্ঘমেয়াদী করুক। একটা 5 বছর বা 10 বছর মেয়াদি একটা আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া হোক, যে এটা এই ফ্যাসিলিটি আপনি 10 বছর পাবেন। যেন আপনাকে ইনভেস্টমেন্ট পরবর্তী ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আবার নীতির দিকে তাকানো, আবার 10 বছর পরে কি হবে সেটারও যেন একটা গাইডলাইন থাকে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার এতটুকু যাওয়া দরকার, এতটুকু যাওয়া দরকার নাই। হ্যাঁ, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি সিক হচ্ছে, বিশেষ করে অনেকগুলি ইন্ডাস্ট্রি সিক হচ্ছে, বিশেষ এইসব কারণে কিন্তু অনেক সময় উদ্যোক্তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমি আগামী দিনে কি করব, বা আমার আগামী 20 ইয়ার্স আমি কি করতে চাই, এই যদি থাকে, তাহলে একটা প্ল্যান থাকলে সবাই একটা প্ল্যানের মধ্যে আমাদের আগাতে পারি। সেই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ যে ওনারা নীতি সহায়তা যেটা করবে, সেটার জন্য আমরা দীর্ঘমেয়াদী নীতি সহায়তা থাকে, এবং আমাদের কাস্টমস বা ব্যাট যেটাই বলি, সব জায়গায় যেন আরও সহজীকরণ, এবং ইম্পোর্ট পর্যায়ে যেসব জায়গায় আমাদের পোর্ট হ্যান্ডেলিংয়ে যেসব থাকে, বিষয়গুলি যেন আরও সহজীকরণ করা হয়। অনেক সময় আমাদের একটা পণ্য খালাস করতে অনেক দীর্ঘ সময় লাগে, আমাদের পোর্টে ড্যামেজ চলে আসে বিভিন্ন কারণে। তো এইসব তো একটা ব্যবসা ইম্প্যাক্ট পড়ে আমাদের। তো এগুলি যত না হয়, আর দ্রুত আমরা যত পণ্য খালাস করতে পারি, সেই বিষয়ে যেন সরকার আমাদেরকে দৃষ্টি দেয়, এবং আমাদের এই পোর্টটাকে আরও কীভাবে এফিসিয়েন্টলি কাজ করানো যায়, বা আমাদের যারা এই NBR যারা আছেন, ওনারা এই সহায়তাগুলি দেবে বলে আশা করি। আমাদের ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারার কতটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বাংলাদেশে আছে? এখন বাংলাদেশে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং 8 থেকে 10 জন আছে। আপনি বন্ধ হয়ে যাওয়ার কথা বলছিলেন, এর মধ্যে কি কেউ বন্ধ হয়েছে? 1-2টা আছে। সামনে তো বাজেট আসছে, বাজেটে আপনাদের সেক্টরের নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকলে সেটা একটু বলতে পারেন। আমাদের প্রস্তাবনা যে আমাদের ইলেকট্রনিক্স খাতকে আরও সমৃদ্ধি করার জন্য আমরা যেটা বললাম, নীতি সহায়তা দীর্ঘমেয়াদী হওয়া উচিত, এবং যেসব বিষয়ে আমাদের র মেটেরিয়াল আমরা আনতে হয় ইম্পোর্ট করে র মেটেরিয়ালগুলির ডিউটি স্ট্রাকচারটা মানে কমানো, এবং ব্যাট যে আমরা এখন গত বছর থেকে আমরা একটা ব্যাট আমরা আগেও ছিল, মানে 2023 সাল থেকে শুরু হয়েছে ব্যাট। এর আগে ব্যাট ফ্রি ছিল আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে, মানে ইলেকট্রনিক্সে। তো আমরা যখন আসলাম 2019-এ, এরপরে করোনা আরম্ভ হলো। করোনার পরে যখন একটু ঘুরে দাঁড়াবো, এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে আসলো আবার যুদ্ধ। এর মধ্যে তবু আমাদের চ্যালেঞ্জে থাকতে হয়। তো এগুলির মধ্যে আমরা যেটা ছিল, ব্যাটটা ছিল না, এখন ব্যাট আসলো 7.5%, এরপর আসলো 15% গত বছর থেকে। যেটা আগে ছিল, ব্যাটটা আমরা বিক্রয় পর্যায়ে দিতাম। আমার ম্যানুফ্যাকচারিং করার পরে, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করার পরে যখন আমি সেল করব, তখন আমি ব্যাটটা আমরা সরকারে জমা দিতাম। কিন্তু এখন হচ্ছে আমাদেরকে ব্যাটটা
15% ব্যাট আমাদেরকে এবং 2% এটি আগে দিয়ে আসতে হয়, মানে টোটাল 17% ব্যাট আমাদেরকে আগেই দিয়ে আসতে হয় মানে পোর্টে। তো সেক্ষেত্রে আমাদের যে ইনভেস্টমেন্টটা আমাদের ক্যাশ ফ্লোর মধ্যে প্রবলেমে পড়ছি আমরা, যে আমাদের আগে যদি একটা পণ্য আনতে যদি আমি এক্সাম্পল 1 কোটি টাকা ডিউটি দিতে হতো, সেখানে এখন আমাকে দিতে হচ্ছে 2 কোটি টাকা। তাহলে আমাকে এই আমাদেরকে যে ব্যাংক থেকে তো টাকাটা নিয়ে আমাকে পে করতে হচ্ছে। এই ব্যাটটা 15% হওয়াতে আমাদের যে মালটা আমি যখন ইম্পোর্ট করব, আমি র মেটেরিয়াল আনছি, যখন ম্যানুফ্যাকচারিং করব, এরপরে বিক্রি করব, তো এই সময়টা প্রায় 6 থেকে 8 মাস, অনেক সময় 1 বছর লাগে তো এই আমাকে প্রায় 6 থেকে 8 মাস বা 1 বছর একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে ব্যাংকে। এখন তো ব্যাংক ইন্টারেস্ট 15-16%, এত হাই ইন্টারেস্টে মানে বিয়ার করা আমাদের মানে ক্যাশ ফ্লোর মধ্যে শর্ট হচ্ছে। আবার হচ্ছে একটা আমি মানে যদি সরকার যদি এটাকে যদি বিক্রি যে আগে যেভাবে ছিল সেভাবে নিয়ে আসে, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়। আমরা ব্যাট দিতে চাই, কিন্তু ব্যাটটা যেন সহজে হয়, সেটা হলে আমাদের ভালো। তাহলে আমাদের এই ইনভেস্টমেন্টটা বা আমাদের ব্যাংক ইন্টারেস্টটা দিতে হচ্ছে না। আমাদের ইলেকট্রনিক্স পণ্য, দেশীয় ইলেকট্রনিক্স পণ্য, আপনাদের তো সেই রপ্তানির সম্ভাবনা। সরকার যদি আমাদের নীতি সহায়তা থাকে, আমাদের ওই যে ইম্পোর্ট যে ডিউটি কম থাকে, আবার হচ্ছে যে আমাদের এই খাতটাকে আমরা মনে করি সম্ভাবনায় খাত, যেখানে আমাদের গার্মেন্টস আরএমজি সেক্টর খুব ভালো করছে। তো আমাদের অন্যান্য সেক্টরকেও সুযোগ দেওয়া উচিত, যে আরএমজির মতন যে আমাদের বন্ডেড সুবিধা, তাহলে আমরা এখান থেকে মাল র মেটেরিয়াল আনে আবার সেটা এক্সপোর্ট করব। এখন ওই ফ্যাসিলিটি আমাদের নাই, আমাদের ইলেকট্রনিক্স বন্ড ফ্যাসিলিটি এখনো নাই। তো এটা সরকার যদি বন্ড ফ্যাসিলিটি দেয়, তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। যেহেতু এখন আমাদের দেশের আমরা যারা আগে বিদেশ থেকে পণ্য আনতাম, বা এখন কিন্তু চায়নার অনেকগুলি প্রাইস বাড়ছে। আর একটা হচ্ছে চায়নার সাথে অনেক যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স অনেক কিছু থাকে, সেই জন্য অনেকে চায়নার সাথে হয়তো প্রোডাক্ট নিতে চাচ্ছে না বা অন্য কান্ট্রি থেকে নেবে। তো সেটা এখন আমাদের সম্ভাবনা এটা অনেক বেশি। যদি বাংলাদেশকে এটা যদি আমরা বলি যে এশিয়ার হাব হিসাবে যদি ধরি, এখান থেকে এক্সপোর্ট আমরা অনেক জায়গায় করতে পারি। আমরা এই সেক্টরটা, আপনাদের প্রতিষ্ঠান সহ এই সেক্টরটাকে আরও টেকসই করতে এবং আরও দূর এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই খাতে যেন একটা ইলেকট্রনিক্স ইকোসিস্টেম দাঁড়া করাবো, যেটার মধ্যে আমাদের এই আরও নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন পণ্য নিয়ে আসবো, যেটা আমাদের এই দীর্ঘমেয়াদী ইলেকট্রনিক্স ব্যবসায় যেন আমরা আছি, আমাদের এই খাতকে আরও আমরা সমৃদ্ধ করব এবং আমাদের এখানে আরও এই আমাদের দেশের লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে আরও বেশি, সেই আশা আমরা করি। এবং আমাদের এই পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের পাশাপাশি আমরা বিদেশে এক্সপোর্ট করার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে রপ্তানি বাজারে গেছে না, আমরা এখনো শুরু করিনি। আমরা বিভিন্ন দিকে ট্রাই করছি, কিন্তু অনেকগুলি বাধা আছে, যেগুলি বললাম যে আমাদের বন্ডের সুবিধা বা নীতি সহায়তা সব মিলে অনেকগুলি বাধা আছে। তো এগুলি যদি আমরা ওভারকাম করতে পারি সহজে, তাহলে আমরা। আপনাদের বেশ কিছু প্রোডাক্ট, আপনাদের এসি আছে, টিভি আছে, কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা এক্সপোর্ট মার্কেটে আগে ভাবছেন? আমরা ভাবছি ফ্রিজ বা এসি নিয়ে আগে ভাবছি, যেহেতু টিভির ডিমান্ডটা আস্তে আস্তে কমছে। হ্যাঁ, তা অনেক, যেহেতু এই দুইটা প্রোডাক্ট কিন্তু এসেনশিয়াল প্রোডাক্ট, টিভিও এসেনশিয়াল, আবার অনেকগুলি হোম অ্যাপ্লায়েন্স আছে ছোট ছোট, সেগুলিও নিয়ে আমরা ভাবছি যে আমরা এক্সপোর্ট করার চিন্তা করছি। আপনারা ইলেকট্রোমার্টের গবেষণা R&D কি অবস্থায় আছে এবং কীরকম আপনারা সেখানে কীরকম বিনিয়োগ করছেন R&Dতে? আমরা R&Dতে প্রতিনিয়ত আমরা বিনিয়োগ বাড়াচ্ছি। আমাদের দেশীয় যারা ইঞ্জিনিয়ার আছেন, প্রকৌশলী আছেন, ওনাদেরকে আমাদের অনেক বুয়েট, চুয়েট, রুয়েট সব ইউনিভার্সিটির আমাদের প্রকৌশলী আছেন, আমাদের এখানে কর্মরত আছেন। ওনারা আমাদের এই চায়না টিমের সাথে বা বিভিন্ন আবার আমাদের কিছু টেকনোলজি আমরা ইউরোপ বা ওইসব জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসি, যে কি ওটা আবার কীভাবে আমরা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ওনারা প্রতিনিয়ত R&D আমাদের কাজ করছে এবং আমরা প্রতিনিয়ত R&Dতে অনেকগুলো ইনভেস্টমেন্ট লাগে, যেহেতু অনেকগুলো রিসার্চ বিষয় আছে। একটা প্রোডাক্ট বানানোর আগে আমরা আমাদেরকে R&Dতে আমাদের এটা সেটা রিসার্চ করি এবং টেস্ট করি, এটা আসলে ফিজিবল কিনা বা এটা আদৌ কাজ করে কিনা, এইসব বিষয়গুলি আমরা প্রতিনিয়ত আমরা বিনিয়োগ করে যাচ্ছি এবং এটা আমরা কাজ করছি। এভাবে আমাদের R&Dতে প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে একটা বৈশ্বিক প্রেক্ষাপট, একটা যুদ্ধ পরিস্থিতি, কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন কিনা? মূল্যস্ফীতি বিষয়টা তো আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে সরাসরি সম্পর্ক, কিভাবে সেই পরিস্থিতি? হ্যাঁ, এটা আমাদের এই পরিস্থিতিতে আমরা গত 2 বছর থেকে আমরা এটা তো ফেস করছি। যে আমাদের একটা ছিল আন্দোলনের বছর, তারপরে ছিল এখন আসলে আবার যুদ্ধ, সব মিলিয়ে আমাদের ডলারের মূল্য আমরা গত 3 বছর থেকে এখন তো অনেক বেশি ডিভ্যালুয়েশন। তারপরে আছে হলো আপনার
আমাদের যেটা ব্যাংকিং সেক্টরে অনেক বিরাট একটা প্রবলেম, যেখানে আমরা অনেক এলসি করতে অনেক বাধাগ্রস্ত হতে হয়েছে। তো এখন মোটামুটি এগুলির মধ্যে যেহেতু চ্যালেঞ্জ নিয়ে আমাদের ব্যবসা প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলাই করেই আমাদেরকে সামনে দিকে কিন্তু এগোতে আপনার হবে। তো র মেটেরিয়ালসের ক্ষেত্রে তো আমদানি নির্ভরতা আছে, আমদানি সেই সাপ্লাই চেইনে কোনো ডিসরাপশন ঘটেনি? তা আমরা ওভাবে পরিকল্পনা করি, কিছু তো হয়, কিছু তো হয় না যে তা না, যে আমরা আগে থেকে পরিকল্পনা করি, প্রেডিক্ট করি যে আগামী কি হবে, আগামী 6 মাস কি করতে পারি, কি করা যায়, সেই প্ল্যান করে আমরা আমাদের সাজাই। তবুও যে সমস্যা হয় না তা না, সমস্যা তো ফেস করতেই হয়। এর মধ্যে প্রতিকূলতার মধ্যে আমাদেরকে কাজ করে যেতে হয় আর কি। আপনাদের এই যে কাঁচামালের আমদানি নির্ভরতার কথা বলছিলেন, আমাদের এই ইলেকট্রনিক্স খাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ডেভেলপমেন্টে কতদূর, আমরা কোন জায়গায় আছি সেই জায়গায়? আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা কাজ করছি, আমরাও কাজ করছি, আর আরও যারা আছে সবাই কাজ করছে, কিন্তু আসলে এখনও আমরা অনেক দূরে আছি। সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের টোটাল মার্কেট সাইজ একটা বিষয় থাকে, যেমন এটা কম্প্রেসার ফ্যাক্টরি এক্সাম্পল, তা সেটা অনেক বড় বিনিয়োগ, এবং যদি আমরা এটা করতে যাই তাহলে আমাদের দেশের চাহিদা অত বড় না, যে এত ডিমান্ড না যে এত এই একটা ফ্যাক্টরি করলে ভাইবেল হবে, এরকম অনেকগুলি বিষয় আছে। আবার ধরেন অনেকগুলি আমাদের প্লাস্টিক রেজিন নিয়ে আসি বিভিন্ন ম্যাটেরিয়ালের, তো এগুলিও একটা বিশাল মানে ইনভেস্টমেন্ট। সেটাতে আবার আমাদের যে চাহিদা যতটুকু আছে সেটাতে আসলে একটা ফ্যাক্টরি মানে রান করানো সম্ভব না। তো এইসব বিষয়গুলি থাকে, সেগুলি তো আর করা যাচ্ছে না। যেগুলি আমরা আমাদের দেশে চাহিদা আছে এবং আমাদের করতে হবে সেগুলি আমরা করছি। আমরা অনেকগুলি ব্যাকওয়ার্ড লিঙ্ক আমরা নিজেরা করছি এবং পাশাপাশি অন্যরা করছে। আমরা ধরেন র মেটেরিয়াল যেমন রেজিন নিয়ে আসি এক্সাম্পল, রেজিন থেকে আমরা বিভিন্ন আইটেমের প্লাস্টিক বিভিন্ন যেগুলি বানাই। তো আর হচ্ছে যে আমরা শিট নিয়ে আসি, শিটগুলি আমরা এখানে, শিট তো আর আমাদের দেশে তৈরি হয় না, তো এগুলি বাইরে থেকে আনতে হয়। এগুলি আমরা এখানে শেপ করা হয়, কাটিং মোল্ডিং বা যেগুলি করতে হয় সেগুলি আমরা করি বিশেষ করে। আর বাকিগুলিতে আমরা মোটামুটি আমরা এখানে বানাই, যেগুলি ম্যাক্সিমাম তো রেজিন প্রোডাক্ট থাকে সেগুলি আমরা এখানে বানাইতে পারি। আর কম্প্রেসার আর মোটর এগুলি আমরা ইম্পোর্ট নির্ভর করতে হয়। এগুলি বাংলাদেশে তো অত বড় মার্কেট না, এগুলি এখানে ইন্ডাস্ট্রিগুলো আসলে ভাইবেল হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তা অন্তর্দৃষ্টিতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ।